আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য লেকচার অফ কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজমেন্ট। আজকে আমরা লেসন 2 শুরু করব। লেসন 2 এর হেডিং হলো টাইম এস্টিমেটস। সো আমরা জানি আমাদের প্রজেক্ট বিভিন্ন পার্টে বিভক্ত। প্রতিটা পার্ট বলতে এক একটা অ্যাক্টিভিটি, জব এগুলো বোঝানো হয়। সো প্রতিটা অ্যাক্টিভিটি বা জব সম্পূর্ণ করার জন্য যে টাইমটা দরকার সেটা বিভিন্ন কনসেপ্টে ক্যালকুলেট করতে হয়। কোনো সিম্পলি একটা স্ট্রেট ফরওয়ার্ড কনসেপ্ট নেই, এখানে কতগুলো কনসেপ্টের সমন্বয় আছে। সো এটা আমরা আজকে পড়ব যে আমরা কী কী টেকনিকে আমাদের প্রজেক্টে প্রতিটা অ্যাক্টিভিটির টাইম ক্যালকুলেট করব এবং সেগুলোকে কিভাবে সিকোয়েন্সিয়ালি সাজাবো। ঠিক আছে? সো ফার্স্ট টাইম এস্টিমেট হলো অপটিমিস্টিক টাইম এস্টিমেট। ওকে, সো এটা ডেফিনেশন হলো দিস ইজ দ্য শর্টেস্ট পসিবল টাইম ইন হুইচ অ্যান অ্যাক্টিভিটি ক্যান বি কমপ্লিটেড আন্ডার আইডিয়াল কন্ডিশন। তার মানে এটা হলো শর্টেস্ট টাইম, যে টাইমে আপনি একটা অ্যাক্টিভিটি শেষ করতে পারবেন। মনে করেন আপনি একটা প্রজেক্টে কাজ করতেছেন, একটা পার্টিকুলার অ্যাক্টিভিটি আপনি চিন্তা করতেছেন এটা যদি সব কিছু ঠিক থাকে দেন আমি এটা 2 দিনে শেষ করতে পারবো, তাহলে সেই 2 দিনকে আমরা বলতে পারি অপটিমিস্টিক টাইম এস্টিমেট। This is particular time estimate represents the time in which we could complete the activity or job if everything went along perfectly with no problems or adverse condition. তার মানে যদি কোনো ধরনের নেগেটিভিটি অ্যারাইজ না হয়, যদি কোনো কিছু ভুল না হয়, তাহলে যে সময়টা লাগবে সেটা হলো অপটিমিস্টিক টাইম। দ্যাট মিনস দ্য লিস্ট অ্যামাউন্ট অফ টাইম। দিস টাইম এস্টিমেট ইজ ডিনোটেড বাই T0. ওকে, then আছে pessimistic time estimate. So it is the best guess of the maximum time that would require to complete the activity. তার মানে একটা পার্টিকুলার অ্যাক্টিভিটি যদি আপনাকে সম্পূর্ণ করতে হয় এবং আপনি যদি গেস করেন যে এই অ্যাক্টিভিটিটা করতে আমার অ্যাট বেস্ট 10 দিন লাগবে, তাহলে এই যে আপনি গেস করলেন ম্যাক্সিমাম টাইমের, সেই ম্যাক্সিমাম টাইমটাকে বলা হচ্ছে pessimistic time estimate. This particular time estimate represents the time it might take us to complete a particular activity if everything went wrong, abnormal situation prevailed. তার মানে ধরে নেওয়া হয় যে যদি এমন সিচুয়েশন অ্যারাইজ হয় যে সব কিছুই ভুল ডিরেকশনে যাচ্ছে এবং অনেক প্রবলেম অ্যারাইজ হয়েছে, তাহলে এই সিচুয়েশনে একটা অ্যাক্টিভিটি কমপ্লিট করতে যে সময়টা লাগবে সেটা হলো পেসিমিস্টিক টাইম। কিন্তু এই ধরনের টাইমের ক্ষেত্রে আনইউজুয়াল মানে এক্সট্রিমলি আনইউজুয়াল সিচুয়েশনগুলোকে কনসিডার করা হয় না, যেমন আর্থকুয়েক, ফ্লাড, ফায়ার্স, এগুলোকে এইটার আওতাভুক্ত করা হয় না। সো দিস টাইম এস্টিমেট ইজ ডিনোটেড বাই TP. দ্য নেক্সট হলো মোস্ট লাইকলি টাইম এস্টিমেট। দিস টাইম এস্টিমেট ইজ লাইজ বিটুইন দ্য অপটিমিস্টিক অ্যান্ড পেসিমিস্টিক টাইম এস্টিমেট। তার মানে এটা অপটিমিস্টিক এবং পেসিমিস্টিক টাইমের মাঝখানে কোন একটা টাইম। This time estimate reflects a situation where conditions are normal, things are as usual and nothing exciting. So যদি সব কিছু নর্মাল থাকে, আমি বলতেছি না যে বেস্ট থাকবে, কোনো সমস্যা অ্যারাইজ হবে না তা না, আবার অনেক সমস্যা অ্যারাইজ হচ্ছে সেটাও না, সব কিছু নর্মাল পেসে চলতেছে, এই সিচুয়েশনে একটা অ্যাক্টিভিটি সম্পন্ন করতে আপনার যে সময়টা লাগবে সেটাকে বলা হচ্ছে মোস্ট লাইকলি টাইম এস্টিমেট। দিস টাইম এস্টিমেট ইজ ডিনোটেড বাই TL. Then mean of distribution may be defined as the algebraic sum of time durations taken by various job divided by the number of job. তার মানে একটা প্রজেক্টে যদি মনে করেন আপনার 10টা কাজ থাকে, 10টা অ্যাক্টিভিটি থাকে, প্রতিটা অ্যাক্টিভিটি সম্পন্ন করতে যে টাইমটা সেটা সামেশন ডিভাইড বাই নাম্বার অফ অ্যাক্টিভিটি, সেটাই হলো আমার সেই প্রজেক্টের গড় সময় বা মিন টাইম। এবং এক্সপেক্টেড টাইম হলো অ্যাভারেজ টাইম টেকেন ফর দ্য কমপ্লিশন অফ জব অর অ্যাক্টিভিটি, যেটা একটা অ্যাভারেজ টাইম লাগে সেটাকে বলা হচ্ছে যে এক্সপেক্টেড টাইম। এটাকে TE দিয়ে প্রকাশ করা হয় এবং এটা ইকুয়েশন হলো T0 প্লাস 4TL প্লাস TP ডিভাইড বাই 6। তার মানে অপটিমিস্টিক টাইম প্লাস 4 ইন্টু মোস্ট লাইকলি টাইম প্লাস পেসিমিস্টিক টাইম ডিভাইড বাই 6। ওকে, সো এখানে একটা আমরা এক্সাম্পল দেখব। Example 5.2. For a particular activity of a project, time estimate received from
টু ইঞ্জিনিয়ার্স এক্স অ্যান্ড ওয়াই আর এস ফলোস। তার মানে একটা পার্টিকুলার প্রজেক্টের জন্য এক্স এবং ওয়াই ইঞ্জিনিয়ারের সে কাজটা করতে যে সময়গুলো লাগে সেগুলোর একটা ডেটা এখানে দেওয়া আছে। দেখেন অপটিমিস্টিক টাইম, মোস্ট লাইকলি টাইম, দেন আছে পেসিমিস্টিক টাইম। সো হু স্টেট হু ইজ মোর সার্টেন অ্যাবাউট টাইম অফ কমপ্লিশন অফ দ্য জব। তার মানে এই যে দুটো ইঞ্জিনিয়ার আছে এক্স এবং ওয়াই, এই দুজনের মধ্যে কে জব কমপ্লিশনের সার্টেনিটি কার বেশি সেটা হলো আমাদেরকে এখানে বের করতে হবে। সো সার্টেনিটি আমরা ক্যালকুলেশন করি বেসড অন ডিগ্রি অফ আনসার্টেনিটি, এটার উপর বেস করে, ঠিক আছে। সো ডিগ্রি অফ আনসার্টেনিটিটা আমরা আবার ভ্যারিয়েন্স দিয়ে ক্যালকুলেট করি, ঠিক আছে। যার যত বেশি ভ্যারিয়েন্স তার ডিগ্রি অফ আনসার্টেনিটি তত বেশি। সো ভ্যারিয়েন্সের সূত্র হলো টিপি মাইনাস টিও বাই 6 হোল স্কোয়ার। টিপি হলো পেসিমিস্টিক টাইম এবং টি নট হলো অপটিমিস্টিক টাইম, ঠিক আছে। সো এক্স ইঞ্জিনিয়ারের জন্য অপটিমিস্টিক টাইম হলো 4 এবং পেসিমিস্টিক টাইম 8। তাহলে 8 - 4 / 6 = 0.4356। যদি সেম রুল ফলো করি ওয়াই ইঞ্জিনিয়ারের জন্য আসবে 0.69। সো ভ্যারিয়েন্স কার বেশি? ওয়াই ইঞ্জিনিয়ারের। তার মানে ওয়াই ইঞ্জিনিয়ারের আনসার্টেনিটি বেশি, তার মানে এক্স ইঞ্জিনিয়ার যিনি তার সার্টেনিটির লেভেল বেশি হাই, তাহলে সে মোর সার্টেন, তাহলে সেটাই হবে অ্যান্সার। এখানে এটা বলা হয়েছে দ্য ভ্যারিয়েন্স অফ টাইম এস্টিমেট গিভেন বাই ওয়াই ইজ মোর সিন্স গ্রেটার দ্য ভ্যারিয়েন্স গ্রেটার দ্য আনসার্টেনিটি ইঞ্জিনিয়ার এক্স টাইম এস্টিমেট হ্যাভ মোর সার্টেনিটি, ঠিক আছে। তাহলে আমরা এখন ইঞ্জিনিয়ার এক্সের জন্য এক্সপেক্টেড টাইমটা বের করবো। আমরা জানি এক্সপেক্টেড টাইমের সূত্র T0 + 4TL + TP/6। জাস্ট টেবিল থেকে টেবিল থেকে ডেটাগুলো এখানে ইনপুট দিয়ে আমরা এখান থেকে TE এর মানটা বের করতে পারবো, ঠিক আছে। সো নেক্সট আমরা দেখব টুলস অর টেকনিক্স অফ প্রজেক্ট স্কেজুলিং। আমরা জানি প্রজেক্ট স্কেজুলিং কী ছিল? রিসোর্স অ্যালোকেশন, মানে কোন রিসোর্স কোথায় আমরা অ্যালোকেট করব সেটাই ছিল প্রজেক্ট স্কেজুলিং। এবং রিসোর্স বলতে আমরা বুঝতাম ম্যাটেরিয়াল, টাইম, স্পেস, এগুলো, ঠিক আছে। সো প্রজেক্ট স্কেজুলিংকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। টুলস ফর প্রজেক্ট স্কেজুলিং। তাহলে যেসব টুলস আমরা প্রজেক্ট স্কেজুলিংয়ে ইউজ করবো সেটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট হলো নেটওয়ার্ক ডায়াগ্রাম, দেন হলো বার চার্ট, দেন মাইলস্টোন চার্ট, ঠিক আছে। কিন্তু এই কোর্সে আমরা মেইনলি নেটওয়ার্ক ডায়াগ্রাম নিয়ে পড়াশোনা করব, ওকে। নেটওয়ার্ক ডায়াগ্রামটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি ইউজ হয়, তাই নেটওয়ার্ক ডায়াগ্রামটাই এখানে বেশি ইম্পর্টেন্ট। সো নেটওয়ার্ক ডায়াগ্রামকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। প্রথম হলো পার্ট নেটওয়ার্ক ডায়াগ্রাম, সেকেন্ড হলো সিপিএম নেটওয়ার্ক ডায়াগ্রাম। পার্ট এবং সিপিএম কি জিনিস সেটা আমরা এদের ডিফারেন্সিয়েশন থেকে শিখব, ঠিক আছে। সো পার্ট স্ট্যান্ড ফর প্রজেক্ট ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক, ওকে। তার মানে পার্টের ফুল ফর্ম হলো প্রজেক্ট ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। সিপিএম এর ফুল ফর্ম হলো ক্রিটিক্যাল পাথ মেথড। পার্ট ইউজেস ইভেন্ট ওরিয়েন্টেড নেটওয়ার্ক। তার মানে পার্টের যে নেটওয়ার্ক ডায়াগ্রামটা দেখি সেটা মেইনলি ইভেন্টের উপর বেসড করে হয়, এবং সিপিএমের যে নেটওয়ার্ক ডায়াগ্রামটা হয় সেটা আমার অ্যাক্টিভিটির উপর বেস করে হয়, দ্যাট মিনস অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড। ইন পার্ট সিস্টেম টাইম এস্টিমেট ইজ নট সো অ্যাকুরেট অ্যান্ড ডেফিনিট। তার মানে পার্ট নেটওয়ার্ক ডায়াগ্রামে আমরা যে টাইমটা এস্টিমেট করি বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য সেটা অ্যাকুরেট না, কিন্তু সিপিএমের ক্ষেত্রে সেটা ফেয়ার ডিগ্রি অফ অ্যাকুরেসি, এটা ফেয়ার হবে, ফেইল না, ঠিক আছে। FAIR, ফেয়ার। ইট ইজ অ্যাজুম দ্যাট কস্ট ভ্যারিজ ডিরেক্টলি উইথ দ্য টাইম। সো পার্টে ধরে নেওয়া হয় যে যত বেশি টাইম যাবে তত বেশি প্রজেক্টের কস্ট বাড়বে, কিন্তু সিপিএমের ক্ষেত্রে সেটা কনসিডার করা হয় না, মানে কস্ট ইজ নট প্রপোর্শনাল টু টাইম। It is used in those projects where there is an extreme degree of uncertainty. পার্ট আমরা সাধারণত ওই ধরনের প্রজেক্টে ইউজ করি যেখানে আমরা জানি এই প্রজেক্টে আনসার্টেনিটি অনেক বেশি। মনে করেন যদি একটা রিসার্চ প্রজেক্ট হয়, একটা রিসার্চ প্রজেক্ট যখন আমরা শুরু করি, এটা কোন ডিরেকশনে যাবে, কতদিন সময় লাগবে, কী ধরনের প্রবলেম অ্যারাইজ হবে, দেয়ার ইজ নো আইডিয়া, কারণ এইগুলো সাধারণত আগে হয় নাই। সো এই কারণে এই ধরনের প্রজেক্টে
আনসার্টেনিটি অনেক বেশি, এবং এই ধরনের প্রজেক্টে আমরা পার্ট নেটওয়ার্ক ডায়াগ্রামটা ইউজ করতে পারি। আর সিপিএম ইউজ করবো রিপিটেটিভ প্রজেক্টে, মানে যেটা প্রজেক্ট বারবার হচ্ছে, যেমন কনস্ট্রাকশন প্রজেক্ট। আমরা জানি আমাদের ডেইলি আমরা দেখি ঢাকা শহরে হাজার হাজার কনস্ট্রাকশন ওয়ার্কস চলতেছে, সো এগুলো রিপিটেটিভ প্রজেক্ট। এই ধরনের প্রজেক্টের ক্ষেত্রে আমরা সিপিএম নেটওয়ার্ক ডায়াগ্রামটা ইউজ করতে পারি। সো এলিমেন্টস অফ নেটওয়ার্ক, নেটওয়ার্ক ডায়াগ্রামে এলিমেন্টস অ্যাকচুয়ালি দুইটা, একটা হলো অ্যাক্টিভিটি আর একটা হলো ইভেন্ট কানেক্টেড লজিক্যালি অ্যান্ড সিকোয়েন্সিয়ালি। তার মানে প্রতিটা নেটওয়ার্ক ডায়াগ্রামের মধ্যে থাকবে ইভেন্ট এবং অ্যাক্টিভিটি, যেগুলোর মধ্যে যে কানেকশনটা সেটা অবশ্যই লজিক্যাল হতে হবে, ইললজিক্যাল হওয়া যাবে না, এবং সেটা সিকোয়েন্সিয়ালি হতে হবে, যেমন একটা পর আরেকটা আসবে। যেমন আমরা যদি একটা সিম্পল একটা প্রজেক্ট চিন্তা করি যে একটা আপনাকে ঘর বানাতে হবে, সো ফার্স্টে আমরা কি করব, প্ল্যানিং করব, ঠিক আছে। দেন প্ল্যানিং হয়ে যাওয়ার পর আমরা ডিজাইন করব, দেন ফিল্ডে গিয়ে সয়েল প্রিপারেশন করব, ফাউন্ডেশন লাগলে ফাউন্ডেশন করব। এই যে সিকোয়েন্সটা, এটা একটা লজিক্যাল সিকোয়েন্স। এইভাবেই প্রতিটা প্রজেক্টের লজিক্যাল সিকোয়েন্স মেনটেন করতে হবে, ঠিক আছে। এইটা এখানে বলা হয়েছে যে লজিক্যালি অ্যান্ড সিকোয়েন্সিয়ালি। ওকে, নেক্সট হলো ক্যারেক্টারিস্টিক্স অফ সিপিএম অ্যান্ড পার্ট প্রজেক্ট, ঠিক আছে। একটা সিপিএম এবং পার্ট প্রজেক্টে কী ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকে সেটা আমরা দেখব। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক হলো দ্য প্রজেক্ট to be planned by network techniques should consist of clearly recognizable jobs and operation usually called activities. তার মানে একটা প্রজেক্ট যেটার জন্য আমরা নেটওয়ার্ক ডায়াগ্রামটা রেডি করব সেটার অবশ্যই কিছু ক্লিয়ার জবস এবং অ্যাক্টিভিটিস থাকতে হবে, ঠিক আছে। যেগুলোকে আমরা জবস বা অপারেশন থাকতে হবে, সেটাকে আমরা অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি বলি। ওকে, then these jobs and operations and activities must have definite commencement and completion. মানে এই যে প্রতিটা অ্যাক্টিভিটির এটা একটা ডেফিনিট স্টার্টিং পয়েন্ট থাকতে হবে এবং এন্ডিং পয়েন্ট থাকতে হবে। দ্য স্টার্ট অর এন্ড অফ জব অর অপারেশন অর অ্যাক্টিভিটি ইজ কল্ড অ্যান ইভেন্ট। তার মানে এই প্রতিটা অ্যাক্টিভিটি বা জবের যে স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট সেটাকে আমরা বলি ইভেন্ট। যদি আমরা উপর নেটওয়ার্ক ডায়াগ্রামটিকে দেখেন এখানে কতগুলো অ্যাক্টিভিটি আছে, তাই না? দেখেন এখানে একটা অ্যাক্টিভিটি, এইভাবে অ্যাক্টিভিটিগুলো একটা একটার সাথে কানেক্টেড, এবং প্রতিটা অ্যাক্টিভিটির একটা স্টার্টিং পয়েন্ট আছে। এটা হলো একটা স্টার্টিং পয়েন্ট, দেন এটা কমপ্লিশন পয়েন্ট বা এন্ডিং পয়েন্ট। এই স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টকে বলা হচ্ছে ইভেন্ট, ঠিক আছে। এই দুটো ক্যারেক্টারিস্টিক্সের নিচে ডিসকাস করা হয়েছে। দেন থার্ড ক্যারেক্টারিস্টিক্সটা হলো যে দ্য ইভেন্টস মাস্ট অকার ইন আ ডেফিনেট প্যাটার্ন অ্যান্ড মাস্ট পারফর্ম ইন টেকনোলজিক্যাল সিকোয়েন্স। তার মানে এই যে ইভেন্টগুলো এগুলো অবশ্যই একটা টেকনোলজিক্যাল সিকোয়েন্সে অকার হতে হবে, যেটা আমি একটু আগে আপনাদেরকে এক্সপ্লেন করলাম যে প্রতিটা প্রজেক্টে বিভিন্ন পার্টের একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। এই সিম্পল কথাটাই এখানে থার্ড পয়েন্টে বলা হয়েছে, ঠিক আছে। সো আজকে লেকচার এতটুকুই। আপনাদের কোনো কনফিউশন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।